মাহফুজ আলম যে বঙ্গভবনে দাঁড়াইয়া বললো কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামাও, সংবিধান মানলে এটা করতে পারে? সংবিধানে তো এখনো বলা হচ্ছে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক বলা হচ্ছে কি সংবিধানে এখনো আছে, সংবিধান তো আছে, এখনো তো আছে। তো আপনি ওখান থেকে কেন নামাইলেন আপনি? আচ্ছা, এখন যে নামাইলো, এখনো আমি এটা বলতেছি আপনাকে যে আমি ধারাবাহিকে বাসি, ওই যে নামাইলো অর্থ সংবিধান লঙ্ঘনের জন্য বিচার হওয়া উচিত। কারণ সংবিধান আপনি চেঞ্জ করেন, মনে করেন যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করবেন ততক্ষণ পর্যন্ত যদি কেউ সংবিধান লঙ্ঘন করে তার সংবিধান লঙ্ঘনের বিচার হওয়া উচিত না? অবশ্যই হওয়া তো উচিত, হচ্ছে না। সে আবার জ্ঞান দেয় আওয়ামী লীগ কেন ফিরে আসিল, কেন ফিরে আসবে, এই জ্ঞান দিতেছে প্রাসঙ্গিক হওয়া সে বলতেছে এখন। তাহলে আবার ওই সময় এক উপদেষ্টা তাকে জিজ্ঞাসা, নাহিদ ইসলাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি বঙ্গবন্ধুকে মানে জাতীয় পিতা মানি না? যখনই সে বলে মানি না, তো ওই মুহূর্তে সে সংবিধান লঙ্ঘন করলো। সংবিধানে যেটা বলা হয়েছে সেটাই তো কথা আমাদের। তো এখন ওনারা আবার নিজেরা আবার যখন আপনার করে আপনার যে কি বলে জুলাই ঘোষণাপত্র যারা তারা যখন করলো এই যে জাতীয় সংসদের সামনে এসে গোলাই তখন কিন্তু দেখেন আপনার ওখানে স্পষ্ট করে উচ্চারণ করছে ডক্টর ইউনূস যে আমাদের এটা একটা সাংবিধানিক সরকার। আবার বলতেছে যে সংবিধান লঙ্ঘনের দায়ে এই প্রত্যেকটা উপদেষ্টার বিচার হওয়া উচিত। কে বিচার করবে? ডক্টর ইউনূসের অপরাধ দিয়ে 3টা রিট হয়েছিল, বিচারককে শুনে নাই পর্যন্ত, আমাদের বিচারক শুনেন নাই পর্যন্ত, শুনবেই না তারা। এটা কেন মানে খারিজ করে দিয়ে আপনি শুনবেন না কেন? তার মানে এটা 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 তারা বলছে এটা গ্রহণযোগ্যতা নাই। কি কারণে তাদের একটা থাকতে পারে, কিন্তু পাবলিক পারসেপশনটা কি হচ্ছে? পাবলিক পারসেপশনটা হচ্ছে এই সরকার পণ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত অনিয়ম অনাচার যা করছে এগুলিকে তারা একদম বৈধতা দিবে। রাজ্জাকি ভাই যে কথা বলতেছিলেন যে আমাকে ধরাই দেওয়ার চেষ্টা করছেন, ওইটা আমি একটু বলি। ওইটা হলো গিয়ে যে এই যে সংবিধান লঙ্ঘনের ব্যাপারটা এটা কিন্তু এই সরকারও করতেছে। সংসদে দাঁড়িয়ে নিয়ে তারা বলতেছে স্বাধীনতার ঘোষক হলো জিয়াউর রহমান, সংবিধান লেখা আছে স্পষ্ট স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু। বাস্তবতা কি, সত্য কি অসত্য, এটা নিয়ে কিন্তু আলোচনা আমরা করতেছি না। যার লেখা আছে তাই পড়ো, যার লেখা তাই তো আপনি বলবেন। আজকে যদি সুপ্রিম কোর্টের বিষয়টা যায়, যদি কেউ সুপ্রিম কোর্টে বলে এই সরকার যে বলতেছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটা তো অন্যায় বলতেছে, যদি কেউ সুপ্রিম কোর্টে রিটটা নিয়ে যায়, যদি সুপ্রিম কোর্ট এটা শুনে, সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের আলোকে বলতে হবে কথা। সুপ্রিম কোর্ট তো সংবিধানের বাইরে যাইতে পারবে না ভাই, তার জন্য তো ওইটাই বাইবেল। অবশ্যই সে ওইটা দেখে বলবে এখানে কি লেখা আছে, এটা লেখা আছে, তো আপনি এটা বলতে পারেন না। কে বলতেছে না? প্রাইম মিনিস্টার সহ সবাই বলতেছে, এমনকি প্রেসিডেন্টও বলতেছে, প্রেসিডেন্টও বলতেছে। মাসুদ কৌতুক আলোচনা যে যদি কেউ কোর্টে যায়, এখন আবহাওয়া রাজ্জাকি ভাই কোর্টে গেলে কি আসলে কোর্ট শুনবেন এই কথা যে এখনো সংবিধান সমন্বিত আছেন কিনা এই সরকারের সময়ও? প্রথমত কথা হইলো হু উইল বেল দ্য ক্যাট, একটা কথা আছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এখন যাবে কে সংসদ, মানে এখন আপনি যদি বলেন যাবে কে? ধরেন এখানে যারা যায় একটা তাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকতে হয়। কেউ আছে হয়তো দলগতভাবে ইন্টারেস্টেড, কেউ আছে ফিনান্সিয়াল আসপেক্টে ইন্টারেস্টেড, আর কেউ আছে দেশের প্রয়োজনে বা লিগ্যাল ইয়ের থেকে। এখন দলীয় কর্নার থেকে যদি যায়, কালকে যে রিটটা খারিজ হইল সেটা যারা গেছে তারা বোঝা যায় বেসিক্যালি যে তারা এই ইউনূস সরকারের বিরোধী। যারা কারা আমার এত ব্যাখ্যার দরকার নাই, তারা গেছেন, যারা তাকে লাইক করেন না, যারা গেছেন তাদের যাওয়াটা আমার কাছে অপরাধ না। কারণ আমাদের কাছে লাস্ট রিসোর্ট হলো আপনার পার্থিব জগতে আদালত। যে কোনো বিষয় নিয়ে আপনি ফাইনালি আদালতে যাবেন, সুতরাং তারা যেতেই পারে, সে কারণে তারা গেছেন। এখন যদি এইটা নিয়ে যে যাবে, কারা যাবে, এটা নিয়ে গেলে কিন্তু বিষয়টা পিওরলি, কিন্তু ওইখানে একটু বলে আসে যে ইউনূস সরকার তো শোনেন নাই, কিন্তু আমাদের কোর্ট কিন্তু ওনাদের আর্জিটা শোনেননি। না, শুনছে কি শুনে না আমরা জানি না, নিশ্চয়ই শুনছে, কিছু শোনার পর হয়তো তারা দে ওয়ার নট স্যাটিসফাইড, তারা এটাকে খারিজ করে দিছে, রিজেক্ট করে দিছে। সেটা কোর্ট পারে কি পারে না, এটা কোর্টের এখতিয়ার, ওটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, করা ঠিকও হবে না। এখন মনে করেন এই বিষয়টা নিয়ে যদি কেউ যায়, আপনি জিনিসটা ভাবেন, চক্ষু বন্ধ করে ভাবেন। এই যে মাসুদ কামাল যেটা বললো, আমরা যেটা বললাম যে সংবিধানের বাইরে আছি আমরা, কারণ এই যে
2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন ওই সংবিধান পারমিট করে না। আপনি লিখে রাখেন পারমিট করে না, এটা আমরা বহুবার বলছি, কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। ওই গায়ে দায় সারা গোছে আপনার গায়ে ক্ষমতা আছে, শক্তি আছে, বইলা পার পায়ে যাইতেছেন, সেটা ভিন্ন কথা। তখন আপনি বলছিলেন, মাসুদ ভাই যখন বলছিলেন যে ছবিটা যে নামানো হলো, ছবিটা কি এখনো ফেরত আসলো কিনা যদি আমরা সংবিধান অনুযায়ী থাকি? সংবিধান অনুযায়ী যদি ছবি করে না, সেটা তো আমি বললামই। ওই দিন যে ছবি নামাইছে তখন একটা সিচুয়েশন ছিল, ওই দিন প্রেসিডেন্টের সরকারে সংবিধান লঙ্ঘন হইতো। আজকে তো সেই জায়গাটা নাই। আজকে কেন ছবি ঝুলছে না? আর একটা জিনিস মনে রাখবেন, ফৌজদারি অপরাধের কোনো তামাদি নাই, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। বঙ্গবন্ধু হত্যার বিচার কতদিন পর হয়েছে? ইন্ডিয়ামিটি অধ্যাদেশ ছিল, সরানোর পর মামলা করা গেছে, বিচারও করা গেছে, এবং ফৌজদারি অপরাধের কোনো তামাদি হয় না। আজকেও যদি আপনি সংবিধান সংশোধন করে ফেলেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর ছবি ঝুলবে না, চাইলে তর্কের খাতিরে বলছি, করতে পারেন, করে নেন, কিন্তু এর আগ পর্যন্ত যে অপরাধটা হয়েছে সেটা তো আপনি মাপ পাবেন না, সেটার বিচার হবে। কারণ যতক্ষণ বহাল ছিল সংবিধান আপনি মানেন নাই, এটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গা। বিচার হবেই। আমি বললাম তো, যদি আপনি, আমরা তো শেখ হাসিনাকে চিনি বা আওয়ামী লীগকে আমরা চিনি, বিচার হবেই। এখন যে কথাটা আমরা বলতেছিলাম, যদি কেউ রিট করে যায় কোর্টে রিট করতে গেলে পিওর এই গভর্নমেন্টের বিরুদ্ধে যাবে। তাহলে আপনি বুঝেন, যেখানে আমি আবার ওই কথাটা রিপিট করতে বাধ্য হচ্ছি যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার মানে হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্ট হইতো, তাদের কাছে কনফিডেন্স কাজ করতো যে আমরা এটা করতে পারি। কিন্তু আপনি যখন এটাকে বিলুপ্ত করে দিয়ে কনফার্ম করলেন যে বিচার বিভাগের সচিবালয়টা আমরা বিলুপ্ত করতে পারি, এটার মানে হচ্ছে এই যে তোমার স্বাধীনতা আমি নষ্ট করে দিলাম। কারণটা আমি বলি আপনাকে, আপনি কি মনে আছে ইউনূস সাহেব বলছিলেন যে ছাত্র আমাদের নিয়োগকর্তা? হ্যাঁ, বলছিলেন তো। তা ছাত্র আমাদের নিয়োগকর্তা মানে কি? ছাত্র মানে নিয়োগকর্তার কথা আপনি শুনবেন এবং কম বেশি শোনার চেষ্টা করছেন। ফাইনালি কতটুকু শুনতে পারছেন কি পারেন নাই সেই মাপে আমি যাচ্ছি না। তার নিয়োগকর্তা আপনি যখন বিচার বিভাগের পৃথক সচিবালয়টা বিলুপ্ত করে দেওয়ার মানে হচ্ছে এটা নির্বাহী বিভাগের অধীনস্থ হয়ে গেল। তখন আপনি একটা বার্তা দিয়ে দিলেন এই যে আমরা তোমাদের নিয়োগকর্তা। কারা? নির্বাহী বিভাগ। যার আলোকে একজন উপদেষ্টা বলতেছে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে। এটা কেন বলতেছেন? এটা কি কোথাও তার কোনো প্রতিশ্রুতি আছে কিনা? তা নাহলে আপনি এই অবান্তর কথা কেন বলবেন? প্রয়োজন নাই তো, এটা ইরিলিভেন্ট। উনি, আপনাদের বলা উচিত বলিষ্ঠ কণ্ঠে শেখ হাসিনাকে আনবো, আনার পর আমরা ফেরত চাই, ফেরত আইনে আমরা রায় কার্যকর করব। কিন্তু সেটা তো আপনি পারবেন না। আনতে পারলে সে অ্যাপিল করবে, বলবে আমি ছিলাম না, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু আপনি তো ইনসাফ করা হবে এই বার্তা আপনি দিতে পারেন না। কেন পারছেন? ওই যে নির্বাহী বিভাগের অধীনে আপনি বিচার বিভাগকে নিয়ে গেছেন। কাজে আপনি যদি আবার রিট করতে যান ওই নির্বাহী বিভাগের অধীনস্থ, মানে আপনি ইনডাইরেক্ট ধরে নিতে পারেন যে বিচার বিভাগ মানে হলো নির্বাহী বিভাগ। তো নির্বাহী বিভাগের কাছে আপনি যখন যাবেন, গভর্নমেন্ট স্বার্থ বিরোধী কোনো বিষয় করে আপনি খুব একটা ফলাফল পাবেন বলে আমি বিশ্বাস করতে পরিষ্কার পারি না। এটা আপনি খুবই সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আচ্ছা, রাজ্জাকি ভাইয়ের কথা ধরে আরেকটা কথা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে আসি। রাজ্জাকি ভাই তখন বলছিলেন যেহেতু প্রেসিডেন্ট আছেন, মানে ধরেন এটা গত সরকার আওয়ামী লীগের, মানে বিএনপিতে আওয়ামী লীগ আছেন। আবার আমরা যদি ওনার কথা শুনতেছি, আমার মনে হচ্ছিল বিএনপি যেমন আওয়ামী লীগ আছেন, একই সাথে অন্তর্বর্তী সরকারেরও মন্ত্রী মহোদয়, বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন জন নানা জায়গায় আছেন, প্রায় 5-6 জন। এখন তাহলে এইটা কি বিএনপি নামের একটি জাতীয় সরকারের মতো চলছে অলিখিতভাবে, যেটা নাম হচ্ছে বিএনপি কিন্তু আসলে আওয়ামী লীগ আছে, অন্তর্বর্তী সরকার আছে, সবাই আছে, মানে এরকম কি ব্যাপারটা হচ্ছে? না, এটা হতে পারে, আপনি বলতে পারেন। কারণ বিএনপি তো আগেও বলেছিল তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা সবার অংশগ্রহণ নিয়ে করেই তারা একটা সরকার গঠন করবে। এখানে ববি হাজ্জাজ তো তার দলে জয়েন করেছে, কিন্তু সাকি, জুনায়েদ সাকি অথবা নুরুল হক নূর, এরা তো তার দলে জয়েন করে নাই। তারপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আছেন, তারপরে নানা সংস্কার কমিশনের। আমি এখানে ওই দুটোকে আমি আলাদা করে দেখতেছি। অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা যেটা আছেন, এটা অন্যায় হয়েছে, এটা টোটালি একটা অন্যায় হয়েছে। এই অন্যায়ের জন্য বিএনপিকে একদিন জবাবদিহি করতে হবে। এবং খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে এই যে নির্বাচনটা হলো না, এই নির্বাচনটাকে বিএনপি প্রশ্নের মুখে তুলে দিয়েছে। এখন আর কেউ বলবে না যে নির্বাচনটা অবাধ। আমি বলবো না অন্তর্পক্ষে, আমার কাছে অবাধ নির্বাচন মনে করি না। আমি কেন মনে করি না সেটা বলি। যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যেটা ছিল ডক্টর ইউনূস, এটা বেসিক্যালি আমরা যে তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি, অনেক দিন ধরে চাচ্ছি, বিএনপিও গত 15 বছর ধরে তাদের মূল দাবি কিন্তু একটা, যে নির্বাচন হতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটা কিন্তু বিএনপির মূল দাবি। এবং আওয়ামী লীগ কিন্তু এই জিনিসটাই কিন্তু বাতিল করে দিয়েছিল 11 সালে। তখন প্রশ্নটা হলো, তত্ত্বাবধায়ক সরকারের মূল ফরম্যাটটা কি? যে এমন একটা সরকারের
অধীনে নির্বাচন হবে, যে সরকারটা নির্বাচনে অংশ নেবে না অথবা নির্বাচনে বেনিফিশিয়ারি হবে না। এটি তো মূল কথাটা। তাহলে এটা কেমনি করে প্রমাণ হবে যে অন্তর্বর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সদস্য ওই সরকারের তারা পরবর্তী সরকারের কোনো অংশ হবে না? এটা হলো বেসিক, কিন্তু এবং হয় নাই। 91 সাল থেকে যে আমাদের নির্দলীয় সরকার একটা ছিল, যে নামেই থাকুক, তাদের কোনো ক্যাবিনেট মেম্বার কিন্তু পরবর্তী সরকারের কোনো মানে পদে যায় নাই। এইবারই প্রথম এটা ব্রেক করা হলো। ব্রেক করে খলিল সাহেবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, কিন্তু খেয়াল করেন। তাহলে খলিল সাহেব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কোন পদে ছিলেন? উনি ছিলেন নিরাপত্তা উপদেষ্টা। তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অধীনে কারা কাজ করত? নিশ্চয়ই ওই ভোলার জেলে না, না না, মাছ ধরার জেলে তো ওনার আন্ডারে ছিল না। ওনার আন্ডারে নিরাপত্তা উপদেষ্টা কি বিষয়গুলি দেখতেন, কাদেরকে দেখতেন, কোন প্রতিষ্ঠানকে দেখতেন? তা আমি যদি বলি উনি ওই দায়িত্বে থেকে ওই প্রতিষ্ঠানগুলিকে এই নির্বাচনে ব্যবহার করেছেন ওনার ইচ্ছা অনুযায়ী। উনি কাউকে ভালোবাসেন, যে ভালোবাসার প্রতিদান নির্বাচনের পরে উনি পেয়েছেন। যদি আমি এভাবে বলি, মানে এটাকে যে ট্রফি দেওয়ার যে কথা বলেছি সেটা সত্য হয়ে ওঠে। হতে পারে, আমি জানি না, আমি ওই লাইনে যাবো না, আমি অত দূর আমি কে ব্যাখ্যা করবো। কিন্তু আমি আমার সন্দেহের কথা বলতেছি। যদি কেউ সন্দেহ করেন এরকম ভাবে, তো সেই সন্দেহকে আপনি দূর করবেন কেমন কিনা, আমার কাছে এটাই প্রশ্ন। হয়তো আমার সন্দেহ ভুল, তো এটা আপনাকে দূর করতে হবে না, ভুল প্রমাণ করতে হবে না, ভুলটা প্রমাণ করেন। কাজে এই জিনিসটা বিএনপির জন্য ড্যামেজিং হয়েছে, সুইসাইডাল ডিসিশন বিএনপি নিছে একটা। তো এটা গেলো একটা বিষয়। আর একটা বিষয় যেটা আপনি বলতেছেন যে প্রেসিডেন্টের ব্যাপারটা, আপনি তো কয়েকটা পয়েন্ট বলেন যে প্রেসিডেন্টের যে ব্যাপারটা, মানে খলিল সাহেবকে আনার মাধ্যমে জাতীয় সরকারের ক্যারেক্টার ওরা প্রমাণ করছেন তা হয় না। বরঞ্চ নুরুল হক নূর অথবা আপনার জুনায়েদ সাকি এদেরকে নেওয়ার মাধ্যমে ওই ক্যারেক্টার কিছুটা হয়েছে। আর প্রেসিডেন্টের যে ব্যাপারটা, আমি মনে করি কোনো অবস্থাতেই কিন্তু আমি এই শাহাবুদ্দিন সাহেবকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট বলতে চাই না। সংবিধান তা বলতে বলে না। প্রেসিডেন্ট কিন্তু একটা নির্দলীয় ব্যক্তি। যখন উনি প্রেসিডেন্ট হন তার আগে কিন্তু উনি যে কোনো রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে তারপরে হন। আমাদের এখানে যার আমাদের যে ঐতিহ্য, সেটা হলো আমাদের প্রেসিডেন্টদের এতটাই মেরুদণ্ড মানে কম থাকে যে ওনারা সবসময় ঝুঁকেই থাকেন। এটা ওই ব্যক্তির সমস্যা, কিন্তু পোস্টের সমস্যা না। পোস্ট হলো সে নির্দলীয় লোক, উনি ওনার পূর্ণ মেয়াদ থাকবেন, এটাই স্বাভাবিক। ভারতে কি হয়েছে আপনার উদাহরণ দিয়ে বলি আপনাকে। ভারতে 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসলো, তখন প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি কিন্তু কংগ্রেসের, সারা জীবন কংগ্রেস করছেন, করার পর সর্বশেষ কংগ্রেসের অর্থমন্ত্রী ছিলেন। অর্থমন্ত্রী থাকা অবস্থায় তারপরে ওনাকে নিয়ে বানানো হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার আগের দিন উনি কংগ্রেস থেকে পদত্যাগ করছেন। উনি কিন্তু পদত্যাগ করে প্রেসিডেন্ট হয়েছেন, খেয়াল করেন। যে কারণে বিজেপি 2014 সালে আসার পরও আরও 2 বছর কিন্তু উনি বিজেপির প্রেসিডেন্ট ছিল প্রণব মুখার্জি। বিজেপি কিন্তু প্রণব মুখার্জিকে বলে নাই আপনি কংগ্রেসের প্রধান প্রেসিডেন্ট। এবং প্রণব মুখার্জি কিন্তু বিজেপির বিভিন্ন প্রোগ্রামে গেছে, যে বলছে, এবং ওখানে ওনার মেয়ে তখন দিল্লিতে কংগ্রেস করতো। কিন্তু প্রশ্ন করছে আপনার বাবা কি করে যায়, প্রণব মুখার্জি তো জবাব দিছে যে আমি তো প্রেসিডেন্ট, আমি তো কোনো দল করি না এবং আমি কংগ্রেসও করি না, কাজে আমি যে কোনো প্রোগ্রামে আমি যেতে পারি। উনি বিজেপির সরকার না, কিন্তু বিজেপির দলীয় প্রোগ্রামে অংশ নিয়েছেন উনি। তো এইটা হলো মূল ঘটনা। প্রেসিডেন্ট নির্দলীয় ব্যক্তি হবেন, যদি আগে কোনো দলের থাকেন ত্যাগ করে আসবেন। কাজেই এই প্রেসিডেন্টকে যে ওনারা রেখেছেন, এটা কিন্তু আমি বিএনপির রাজনৈতিক পরিপক্কতাকে হিসেবে দেখি, কিন্তু আবার খলিলকে নেওয়াটা রাজনৈতিক অপরিপক্কতা হিসেবে দেখি। খুবই দারুণ ব্যাপার। আর ওই নূর এবং ইয়েকে নেওয়াটা, জুনায়েদ সাকিকে নেওয়াটা জাতীয় সরকার করার যে মানসিকতা, তার প্রতিফলন হিসেবে দেখি। আবু হেনা রাজ্জাকি ভাই কিভাবে দেখবেন? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের জবাব দিব, তার আগে মাসুদ ভাইয়ের কথার জের ধরে একটু অ্যাড করি। মাসুদ ভাই বলছেন যে প্রণব মুখার্জি সাহেব যে ছিলেন রাষ্ট্রপতি, উনি বিজেপি ক্ষমতা আসার পরও একটা লম্বা সময় রাষ্ট্রপতি হিসেবে ছিলেন। উনি ছিলেন কংগ্রেসের রাষ্ট্রপতি, পরে বিজেপি আসার পরও রাষ্ট্রপতি ছিলেন। কংগ্রেসকে কিন্তু শেখ হাসিনার মতো তাড়ানো হয় নাই। কংগ্রেসের যারা ক্ষমতায় ছিল শেখ হাসিনার মতো তাড়ানো হয় নাই। এক,
তাদের চিফ জাস্টিসও পালায়া যায় নাই, তাদের বাইরে খতিব পালায়া যায় নাই, কিংবা মন্দিরের পুরোহিত পালায়া যায় নাই, এরকম কোনো অবস্থা হয় নাই। বিষয়টা তো স্বাভাবিক না, ওটা একটা স্বাভাবিক। এই নজির আমার দেশেও আছে। যেমন আব্দুর রহমান বিশ্বাস সাহেব যখন ছিলেন, উনিও কিন্তু বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও তার সে একটা লম্বা সময় রাষ্ট্রপতি হিসেবে ছিল। সেটা যখন শান্তিপূর্ণ সবকিছু ঠিক থাকে, এই বিষয়টা তো অ্যাবনর্মাল, শুধু এইটার সাথে এটা যাবে না। এখানে এই রাষ্ট্রপতির অপসারণ জরুরি ছিল। আমি ধরিলাম তর্কের খাতিরে তখন নেয় নাই, তখন সরায় নাই, এখন তো সরাইতে পারে, সেই অর্থে বলছি। সুতরাং এইটা নিয়ে আর বড় বিতর্ক করতে চাই না। এইবার আসেন আপনি রামিসার বিষয়ে। রামিসার বাবা একটা বিরাট বার্তা দিছে বাংলাদেশকে। প্রথম বলছে আমি কোনো বিচার চাই না। কেন এটাকে বিচার চাই না বলতে এই না যে আমি বিচার চাই না, বিচার চাই না বলতে সে বুঝাচ্ছে বিচার নাই। বিচারের নামে যে বিচারহীনতা, এইটা সে এস্টাবলিশ করছে। এটা আমার কাছে মনে হয় সবার কাছে এই বার্তাটা চলে গেছে। এখন কিন্তু আপনি বিচার করবেন জোর করে। জোর করে মানে আপনার দৃষ্টান্তমূলক হইলেও খুব দ্রুত দেখানো দরকার। এখন এই রামিস হত্যার পর যে প্রধানমন্ত্রী তার বাসায় গেছে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি ডেফিনেটলি। কারণ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর এটা করা ছাড়া আর কী করার আছে? ঠিক এই মুহূর্তে অন্তত ইনিশিয়ালি খুব দৌড় দিয়ে তার বাসায় যাওয়ার পর কিচ্ছু না হোক, তার বাসার মানুষগুলো সান্ত্বনা পাইছে, একটা আশ্বাস পাইছে। দারুণ, এটা খুব জেন্টলম্যান জেস্চার। ইয়েস, এবং রামিসার বাবা উনি ওনার বাড়িতে ডেকে নিয়ে আসেন। আগে যেটা ছিল যে যেই হতো তাকে প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে আসা হতো, সেখানে উনি গেছেন। এটা আমি ভাই আমি অ্যাপ্রিশিয়েট করি। এবং রামিসার বাবার হাতে কিছু টাকা তুলে দিয়েছেন বা চেক তুলে দিয়েছেন, মানে আপনার এটা কোনোটাই রিকভার হয় না। বাট আপনি কি করবেন, একটা কিছু তো করতে হবে। এবং গিয়ে উনি যেহেতু গরিব পরিবার, ওর বড় বোনটার দায়িত্ব নিছেন, এই সবগুলো আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে একটু বলে রাখি যে মিরপুরে কিন্তু খুব বড় মিছিল হয়েছে, খুব বড়। না মিছিল হোক, সেটা যারা করছে এটা খুব টাচি ইস্যু। তো বিষয়টা খুব টাচি ইস্যু, কারণ আপনি এটার পর তাকে নির্মমভাবে মস্তক পৃথক করে ফেলা শরীর থেকে, আপনি কল্পনা করলে মানে এটা বিভৎস একটা চিত্র, এটা সবাই টাচ করে। আপনি যেহেতু আইনজীবী, এই সাথে একটা জিনিস জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো, এই যে মৃত্যুদণ্ডের যে আইনটা করা হলো, আগে তাও ধরেন ধর্ষণ করলেও বেঁচে যেত ধর্ষিতারা, কিন্তু মানে এই আইনটা কি আসলে যারা ধর্ষক তারা কি এখন যাতে তার সম্পর্কে না বলতে পারে, এই জন্য কি আসলে সে মৃত্যু নিশ্চিত করছে? আইনটা কি তাকে এই পর্যন্ত নিয়ে যাচ্ছে? সেটা আমার কাছে যতটা মনে না হয়, তার চেয়ে বেশি মানে আমার কাছে মনে হয় কোনো সময় মানুষ বিকারগ্রস্ত হয়ে যায় বোধহয়। সে উন্মাদ হয়ে গেছে ঘটনার পরে, যে কি করব। আমি তাকে উন্মাদ বলছি না, ঘটনার পরে হয়তো সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে করতে পারে বা কোনো, আমি জানি না, এগুলো তো আমরা জানি না, আমাদের কাছে আনছি না। কিন্তু এটা আমাদের দেশের মানে এটার উপরে একটা গবেষণা হওয়া দরকার। এখানে ক্রিমিনোলজির প্রফেসর আছেন, তারপরে নিউরোলজির প্রফেসর আছেন, তারপরে যারা সায়েন্স যারা এটা নিয়ে কাজ করে, এগুলো নিয়ে কাজ করা দরকার, গবেষণা করা দরকার। অনেক পরিস্থিতি এখানে ইনভলভ। রাজনীতিবিদদের যে দৌড়ঝাঁপ, রাজনীতিবিদদের যে ভাষা উস্কানিমূলক বাজে ভাষা, বিভিন্ন জেনারেশন চেঞ্জ হচ্ছে নানান কারণে, তারপরে দেশে বেকারত্ব কিনা, এগুলো আপনাকে সব বিবেচনায় নিতে হবে। একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কিনা, সব বিবেচনায় নিতে হবে। এই ঘটনার বিচার হোক সেটা অন্য কথা, কিন্তু আপনাকে তো রুটে যেতে হবে। এগুলো হচ্ছে কিন্তু একটা ঘটনা না, এরকম শত গত 4 মাসে 117টা না 18টা ঘটনা যখন ঘটছে। আজকে রামিসা হয়তো বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে, আমরা আলোচনা করতেছি, কিন্তু এটা আপনাকে রোধ করতে হবে। এটা বিরাট রিসার্চ ওয়ার্ক দরকার। এইবার আসেন আপনি যেটা বলছেন, তার বাবার আক্ষেপ বললাম, তার বাবা বার্তা দিতেছে বিচার নাই। আর এইবার আসেন যে আইনজীবীর কথা বলেন, শিশির মনির বলেছেন। আচ্ছা, শিশির মনির মানে আপনি তো আইনের জীবী হিসাবে ডিফেন্স দিতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এখনকার এই মুহূর্তে গরম একটা পরিস্থিতি, সেই গরম পরিস্থিতি যেমন স্বরাষ্ট্রমন্ত্রী খুব স্লো অ্যান্ড স্টেডি কথা বলতেছে, আমরা মধ্যযুগে নাই, আমরা মানে আধুনিক যুগে আছি, আমাদের বিচারটা এইভাবে, মানে বিচার প্রক্রিয়াটা যেভাবে বলতেছেন তাতে ইট ইমপ্লাইজ যে খুব সহজে খুব দ্রুত করা সম্ভব না। কিন্তু আমার কথা হলো যে এই কথাটা এই সময় যায় না, একটা সেন্টিমেন্টের সময়। যে আপনার মনে আছে এই বিএনপির একজন মন্ত্রী বলছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এবং সেটার খেসারত দিতে হয়েছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে যেটা স্বাভাবিক কথা, শরীয়তের কথা, নানান বিধানের কথা, কিন্তু সব কথা সবসময় খাটে না। তো এই সময় এই কথাটা উনি মানে ওনার কথা অর্থ বুঝে খুব দ্রুত বিচার করা সম্ভব না, এটার অর্থ দাঁড়ায়, যেটা সঠিক না। বরং প্রধানমন্ত্রী সবচেয়ে রাইট ডিসিশন নিছে, সে যে গেছে আমি মনে কিঞ্চিত হইলো লাঘব হয়েছে ব্যথাটা, মেয়ে তো আর ফেরত পাবে না। এইবার আসেন আপনি আইনজীবী যিনি বললেন, ওনারও ঠিক এই মুহূর্তে
যেমন ঢাকা বার সিদ্ধান্ত নিচ্ছে যে এই ধর্ষকের পক্ষে কোন আইনজীবী কেউ আইনজীবী ইয়ে করতে পারবে নিবে না কেউ, আইনজীবী হতে নিবে না। পারবে না, আইনজীবী হিসাবে কোর্টে এপিয়ার কোর্টে করতে পারবে না। হ্যাঁ। আচ্ছা, এটাও কিন্তু একটা সেন্টিমেন্ট। বাট এই সেন্টিমেন্ট আপনি যদি এই সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে যারা ক্ষমতাসীন দল তাদের লোকেরাই নিছে, অন্য কেউ নিতে পারবে না। এটা আমরা জানি যখন যে দল ক্ষমতায় থাকে। কিন্তু এই ধরনের কিন্তু বিচার ব্যবস্থা এই ধরনের সেন্টিমেন্ট শো করতে পারেন কি? আমি সেটাই বলছি, কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু অসাংবিধানিক। মানে আপনি বিচার করতে মানে বিচার ধর্ষকের পক্ষে দাঁড়াইতে পারবেন তা না। দেখেন, ধরেন আপনি কোনো আইনজীবী নিয়োজিত হইল না, কোর্ট কিন্তু পারবে না, কোর্ট কিন্তু সুমোটো ওই লয়ার নিয়োগ দিতে হবে ওই আসামিকে ডিফেন্ড করার জন্য। যেমন শেখ হাসিনার যে মামলা হইলো, সেখানে কিন্তু শেখ হাসিনার পক্ষে লয়ার দিতে হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, আলটিমেটলি লয়ার কিন্তু দিবে, কোর্ট নিজে দিলেও দিবে। কোর্ট নিজে দেওয়ার পর কিন্তু ওই বার আর কিছু করতে পারবে না। কিন্তু নিজে যখন দিবে, আর যদি না দেয়, এই যে সিদ্ধান্তটা যে আইনজীবী দাঁড়াবে, ধরেন কল্পনা করেন কেউ দাঁড়াইলো না, তাহলে যদি বিচারক রায় দিয়ে দেয় মৃত্যুদণ্ড, তাহলে কি হলো? এটা তো জুডিশিয়াল কিলিং হয়ে যাবে, পুরো সিচুয়েশনটা গভর্নমেন্টের বিপক্ষে যাবে। এই ইমোশন তো আপনি এত শিক্ষিত সমাজ, আইনজীবী এই সিদ্ধান্ত নিতে পারেন না, বরং আপনি খুব প্রম্পট যাতে মামলা হয় দ্রুত গতিতে কিভাবে সেই জায়গায় যেতে পারি। কিন্তু কোনো কোর্ট পারবে না লয়ার নিয়োগ না কইরা এই বিচার করতে। আমাদের মাসুদ কামাল ভাই, আপনি কি কিছু সংযুক্ত করতে চান এই পুরো প্রক্রিয়াটাতে? না, কোন প্রক্রিয়া মানে ঠিক মানে এই যে ধরেন যে প্রধানমন্ত্রী গেলেন, তারপর আমাদের আবার শিশিরমণি আইনি সহযোগিতা এসে গেলেন। যেমন আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, দারুণ ঘটনা, খুব ভালো, কিন্তু তারা তো কোনো আইনি ব্যাপারটা তো একটা এই ব্যাপারে সবচেয়ে জরুরি কাজ এখন টাকা পয়সার চেয়ে। না, এটা ঠিকই আছে। আমি বলি আপনাকে, উনি যখন গিয়েছেন তো ওনার যাওয়া উপলক্ষে কি আইন থেমেছিল? আইন থেমেছিল না তো। আইনের মতো করে চলবে। উনি বলেছেন যে আইনটা যাতে নাকি উনি সুবিচার পান, সেই উনি পরামর্শ দিয়েছেন, সেই নিশ্চয়তা দিয়েছেন। একজন সরকার প্রধান হিসেবে উনি যা করেছেন ঠিকই করেছেন, এবং এটা আমি ওনাকে এই জন্য ধন্যবাদ জানাই। উনি তাৎক্ষণিকভাবে গিয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা হলো কি, প্রধানমন্ত্রী তো একজন হিউম্যান বিইং, উনি কয় জায়গায় যাবেন? একজন মানুষ তো, ওনার দেশ চালাতে হবে, তো আর অনেক কাজ আছে। যেমন কয় জায়গায় যাবেন? একটা বড় প্রশ্ন উঠেছে যে এই যে হামে এত বাচ্চারা যা মারা যাচ্ছে, উনি কোন হাসপাতালে যাননি এখন পর্যন্ত। এই প্রশ্ন এখন তো মনে করেন না গেলেও সমস্যা, গেলেও সমস্যা। তো ভদ্রলোক তো একটা উভয় সংকট আছেন। তো আমার কথাটা তা না। আমি যেহেতু এই আলোচনাটা শেষ করি আগে আপনি, যে উনি তো সব, যেমন এর মধ্যে চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে। এখন এটা মিরপুর বলে যেতে পারছেন, চট্টগ্রামে কোনো যাওয়া উচিত? আবার যদি যায় তাহলে আমি বলবো হ্যাঁ হেলিকপ্টারে তেল খরচ করা ওই পর্যন্ত গেল, এই টাকাটা দিয়ে দিলে তো হইতো। অনেক ভাই বললে আপনি সারাদিনই বলতে পারেন। কিন্তু আমার প্রশ্ন, আবার দেখেন ওখানে কি হয়েছে, ওখানে যাওয়ার পরে স্থানীয় লোকজন ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নানা রকম স্লোগান হয়েছে, ভুয়া কথা বলা হয়েছে। এটা কিন্তু পাবলিক সেন্টিমেন্ট। স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু এটা নিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমাকে ভুয়া বলেছে, এটার জন্য ওনাকে রাগ করতে হবে। কার উপর রাগ করবেন? নিজের উপর রাগ করবেন, যে আমি কি এমন করেছি যে লোকে আমাকে ভুয়া বলে। তো এদেরকে দেখো টাকা দেওয়ারে নাই, তা আপনাকে ভুয়া বলতেছে কেন? আপনি ভুয়া আমি কিছু করেছেন, সেটা কি, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। যদি উনি উপলব্ধি না করেন, প্রধানমন্ত্রীকে উপলব্ধি করতে হবে যে এটা কাকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসাই না। সালাউদ্দিন সাহেবের যোগ্যতা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নাই। উনি যথেষ্ট প্রাজ্ঞ লোক, অভিজ্ঞ লোক, আইন বুঝেন ভালো, সব দিক দিয়ে ঠান্ডা মাথার লোক, সবই ঠিক আছে। কিন্তু আমি আনফর্চুনেটলি, সরি সালাউদ্দিন সাহেব, আপনার কাছে আমি দুঃখিত এই জন্য। আনফর্চুনেটলি আপনি এই পদের যোগ্য নন। উনি এই পদে তার যোগ্যতা দেখাতে পারেননি, সিম্পলি পারেননি। উনি বলেন যে আমি কি করব? আমি কি মানুষের ঘরে ঘরে সমাজে থাকবো? আমি কি রামিসাকে সারাক্ষণ কোলে নিয়ে বেড়াবো যাতে নাকি তাকে সুহেলানা অ্যাটাক করতে না পারে? এগুলো উনি বলতে পারেন, কিন্তু বলতে পারলেও একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হয়। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, সিম্পল উদাহরণ। ঘটনা কোথায় ঘটছে? মিরপুরে। এই ঘটনার সঙ্গে সঙ্গে মিরপুরে থানার যে ওসি আছেন, ওনাকে প্রত্যাহার করা উচিত ছিল। প্রত্যাহার না, ওনাকে সাসপেন্ড করা উচিত ছিল। তো উনি বলবেন আমার কি দোষ? আপনার দোষ, কারণ আপনার দায়িত্ব খালি থানার অফিসটা না, পুরো এরিয়াটা আপনাকে এরকম অপরাধ মুক্ত রাখতে হবে। আপনি পারেন নাই, সিম্পল, আর কিছু না। আজকে এটা করেন, কালকে যাই ওসি হিসেবে নিয়োগ করবেন, সে কিন্তু যাওয়ার সময় কাঁপতে কাঁপতে যাবে যে আমি ওখানে যাবই না, গেলে যে আমার এই ঝামেলা হবে। ওইখানকার যিনি এসপি আছেন ওসির উপরে, অথবা সার্কেল ইন্সপেক্টর আছেন, তাকে সাসপেন্ড করেন।
দেখেন আমি একটা ঘটনা বলি আপনাকে, আপনার অফিসে একদিন চুরি হইলো, আপনার একটা সেকশন, ওই সেকশনে মনে করেন 25 জন লোক আছে, একটা দিন চুরি হইলো, আমরা করি কি পিয়নকে সাসপেন্ড করি। সাসপেন্ড করা উচিত হেড অফ দ্য ডিপার্টমেন্ট করবেন, পরবর্তী যিনি যাবেন উনি এখানে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবেন যে আর চুরি হবে না। আপনি এইভাবে উঠতে উঠতে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আসেন, আইজিপি পর্যন্ত আসেন, একজনকে একবার করেন, 5 বছর আর করতে হবে না, সব শিক্ষা হয়ে যাবে। এখানে আপনার